এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এমন সম্বোধন করার কারণ তুমি জানো। ওইদিকে আর না যাই, কাগজ ফুরিয়ে যাবে। বড় বড় ক্যানভাসে ছবি এঁটে দেওয়া স্নিগ্ধতার আজ কাগজ কলমের যে বড্ড অভাব। এইটুকুন কাগজ অতি কষ্টে জোগাড় করিয়েছি জেলার আঙ্কেলকে দিয়ে। সে বলছিল তুমি নাকি কারাগারের সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছো, বৃষ্টি ঝড় কিছুই মানছো না। বিশ্বাস করো সারা, আমার তোমার এই অবস্থা সহ্য হচ্ছে না। পারলে ছুটে গিয়ে জড়িয়ে ধরতাম তোমায় আমি, পৃথিবীর সব নিয়ম সব দেয়াল ভেঙে গুড়িয়ে দিতাম আমি, ভালোবাসি বলে সব অপরাধের শাস্তি মাথা পেতে নিতাম আমি। কিন্তু আমি যে নিরুপায়। যদি আমি তোমার সাথে দেখা করতে রাজি হয়ে যাই, তোমার বিধ্বস্ততা দেখতে হবে আমাকে, তোমার নিষ্প্রাণ চাউনি দেখতে হবে আমায়। তোমার এমন অবস্থা আমি মানতে পারবো না সারা। ওই দৃশ্য আমার কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণার। তাই আর দেখা করলাম না তোমার সাথে। এগুলো জেনি মামের কাছে গচ্ছিত রাখলাম। এগুলোর কাছে কোনো একদিন তুমি ঠিক পৌঁছাবে, জানি আমি এটা। চিঠি লেখার উদ্দেশ্য তোমাকে আমার দিকটা বলা, সবাই যা দেখেছে সবাই যা জানে তার বাইরে আমার কথাগুলো বলা। গল্পের শুরুটা তুমি জানো। হ্যাঁ, এসবের শুরু সেই 4 বছর আগের অ্যাক্সিডেন্ট। ইউমুর হয়ে স্নিগ্ধতার শোধ তোলার গল্প। বাবা মা হারিয়ে নিজেকে ঘরবন্দি তো রেখেছিলাম, কিন্তু সেই সময় আমার হাতে প্রথম খুন হয়, এরপর আরো দুটো। এই খুনগুলো কবে কখন কাকে কিভাবে করেছি আমি নিজেও জানি না। শুধু এইটুকু জানি ওরাও কোনো না কোনো মেয়েকে অসম্মান করেছিল। যে নিমম সবটা জানতো, আমি বোঝায় সে। তা আমি বুঝে গিয়েছিলাম আমি বেরোতে পারবো না। তখন আমি শাওন কিংবা ওর 4 বন্ধুর বিষয়ে খবর লাগাতে পারিনি। সিদ্ধান্ত নেই মনে রাখার জন্য নির্দিষ্ট ধাঁচে পরের খুনগুলো করবো আমি। করিও তাই। আরো 4টা খুনের পর কেস চলে যায় আমার নিজের ভাইয়ের কাছে। ভাইয়া সেগুলো রিলেট করে ফেলে। ততদিনে নীলা ভাবি আর বাকের স্যারের সাথে আমার পরিচয় হয়। তবে তারা শাওনের বিষয়টা জানতো না। তুমি দেশে আসতে নিজের সাথে জড়াবো না বলে শুরুতে অ্যাভয়েড করেছি তোমায় আমি, কিন্তু কাজে দেয়নি। অজান্তে কখন যে তোমার সে যাকে আস্তে আস্তে সবুজ, মোহিনী, চঞ্চল, তারেক, শাওনের চক্রের কথা জানতে পারি। আমার তখন একমাত্র উদ্দেশ্য ছিল শাওনকে নরওয়ে থেকে দেশে আনা। তাই নীলা ভাবিকে বিয়ের বিষয়ে বলি, যাতে বিয়েতে শাওন আসে। আর বিয়ের আগেই আমি ওদের শেষ করে এই সবটার ইতি টানতে পারি। কিন্তু শাওন বিয়েতে আসতে মানা করে দেয়। কয়েক দফায় পিছিয়ে যায় আমার পরিকল্পনা। নীলা ভাবি ভাইয়ার সাথে জুড়ে যায়। তারপর বুঝলাম শাওনকে দেশে আনার একমাত্র উপায় তোমার বিয়ে। আর ঠিক সেই সময় তুমি আমায় ভালোবাসো বললে। তোমার ভালোবাসাকে স্বীকার করে নিলাম আমি। জানো সারাফ, সেবার প্রথমবারের মতো ভয় হতে লাগলো আমার। সত্যি সত্যি তোমার ভালোবাসায় জড়িয়ে যাওয়ার ভয়। কথা ছিল শাওন দেশে আসলে বিয়ের আগেই আমি ওর আর ওর 4 সঙ্গীর ইতি টানবো, আর তারপর দূরে পাড়ি জমাবো। কিন্তু তা আর হলো না। ভালোবাসা নামক অদৃশ্য প্রতিঘাতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নিঃশেষ হয়ে যেতে লাগলাম আমি। সব বদলালো আমার। মনে হতে লাগলো আমি নিজেকেই চিনছি না। ভালোবেসে ফেললাম তোমাকে। তারপর বিয়ের রাতে তুমি বললে আমার ডিসঅর্ডার আছে। নিজের অবস্থান তখন পুরোপুরিভাবে পরিষ্কার হয় আমার কাছে। টের পাই কেন আমি প্রথম 3টে খুনের কথা মনে রাখতে পারিনি, কেন খুনের সময় আমি নিজেকে ভুলে ইউমোর কথা ভাবতাম, কেন রক্তে ভীত মেয়েটার রক্তে স্নান করতেও পিছপা হতো না। সব প্রশ্নের জবাব খুঁজে পেলাম আমি। অথচ আমি কিনা বরাবর নিজেকে বুঝিয়েছি এসবের কারণ ওই পশুদের পাপ, ওদের প্রতি ঘৃণা। কখনো মাথায় আসেনি উমুকে ভাবতে ভাবতে আমি উমুকেই ধারণ করতে শুরু করেছিলাম। তবে তাতে আফসোস নেই, খুন করার জন্য আমি অনুতপ্ত নই। আমি তো চলছি কেবল তোমাদের কষ্ট দিয়ে। তোমার কথা মতো বিয়ের রাতে যদি শাওন নিখোঁজ থাকতো, আমি হয়তো কিছুই করতে পারতাম না। সবটা তোমার ইচ্ছে মতো হতো। আমার ডিসঅর্ডারের রিপোর্ট দেখিয়ে তুমি হয়তো আমাকে বাঁচিয়ে নিতে আর শাওনকে আইনি শাস্তি দিতে, কিন্তু শাওন তা করেনি। ও নিজের ডেরায় জেনিমমকে ধরে নিয়ে যায়। ভুলটা ওর ওখানেই ছিল। জেনিমমের হাত ঘড়ি ট্র্যাকার থেকে আমি জানতে পারতাম সে কোথায় আছে। এরপর এখানে তোমায় থামিয়ে মিস্টার আরাফাতকে নিয়ে সেখানে যাই। আর নীলা ভাবিকে বলে ভাইয়াকে ট্র্যাকারের লোকেশন সমেত ছেড়ে দিতে। ভাবি করেও তাই। এই জন্যই তোমরা আমায় লোকেট করতে পেরেছিলে। বাকের স্যারকে দিয়ে সমস্ত এভিডেন্স আমি আগেই কোর্টে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। সেসব প্রমাণে আদালত তার বা নীলা ভাবে সম্পৃক্ততা কেউ খুঁজে পাবে না। মিডিয়ার সবটা যা দাঁড়াবে
আমি উমু নিজের ধর্ষকদের হত্যা করেছি, আর যারা মেইলি কাজে জড়িত তাদেরও সহ্য করতে পারবো না বলে মেরেছি আমি। এখানে বাকের স্যার রাজি হতে চাননি, কিন্তু আগে পরে আমাকে মরতেই হবে। আর আমার মৃত্যুতে যদি সে পদোন্নতি পায়, ভবিষ্যতে আইন অনুসারে বহু নরপশুকে শাস্তি দিতে পারবেন তিনিও বিচক্ষণ। তাকে এটুকু বোঝাতে বেশিক্ষণ কষ্ট হয়নি আমার। আমি জানতাম অনেকগুলো খুন নিঃসন্দেহে ফাঁসির আদেশ হবে আমার, হয়েছেও তাই। যেহেতু বাকের স্যার আগেই সবটা প্রসিকিউশনে জমা দিয়ে দিয়েছিলেন, পুলিশ স্টেশন আসার পরপরই কোর্টে চালান করে দেওয়া হয় আমাকে। মাঝখানে অতিরিক্ত কাহিনী যেটা হয়, ডিএনএ টেস্ট। আমি জানি সারা, পুরো পৃথিবীটা মানলেও তুমি কখনোই মানবে না আমি উমু। স্নিগ্ধতাকে স্পর্শ করা প্রথম পুরুষ তুমি। সেই তোমার ভুল কি করে হয়? সত্যি তোমার ভুল ছিল না। তবে তোমার কথাকে প্রশ্নবিদ্ধ করা ডিএনএ টেস্টের রিপোর্টও ভুল নয়। তুমি সবই জানো, কেবল 4 বছর আগের অ্যাক্সিডেন্টের পুরোটা জানো না। ওই সময় আমার প্রচুর ব্লাড লস হয়েছিল। জিনগত কারণে আমার সিকল সেল ডিজিজ ছিল। বডিতে ঠিকমতো ব্লাড তৈরি হতো না, একসাথে ব্লাড সেল নষ্ট হয়ে যায় দ্রুত। মানে ওই সময় শুধু ব্লাড প্রোভাইড করাটা এনাফ ছিল না। সে সময় আমাকে বাঁচাতে গেলে দুটো কাজ আবশ্যক ছিল: এক, ব্লাড দেয়া; 2, নতুন ব্লাড সেল তৈরি করতে পারে এমন বোন মেরো ট্রান্সপ্লান্ট। উমু তুলনামূলক সুস্থ ছিল তখন। জেনি মমকে ওর সাথে ঘটার নৃশংসতার কথা বলে গ্যাং রেপের সময় শাওনদের একে অপরের যে নাম ধরে ডাকতে শুনেছিল সেগুলো বলে দেয়। আমাদের টিস্যু ম্যাচ করে। আমার অবস্থা শুনেও সিদ্ধান্ত নেয় যত ব্লাড দরকার ও দেবে আমায়, সাথে নিজের বোন মেরো। ওর শারীরিক অবস্থার জন্য ডক্টর মানতে চায়নি। ওই অবস্থাতে ব্লাড, বোন মেরো একসাথে ডোনেট করলে ওর মৃত্যু নিশ্চিত ছিল। এদিকে আমারও মরণাপন্ন দশা। জেনি মমকে উমু শান্তশিষ্ট ধমকি দেয়, ধর্ষিতার জীবন নিয়ে ও বাঁচতে চায় না। ওর কথা না শোনা হলেও আবারও সুইসাইড অ্যাটেম্প করবে। তার চেয়ে ভালো এটাই, ও আমার মাঝে বেঁচে থাকুক স্নিগ্ধতা হয়ে। জেনি মম বিচক্ষণ, রাজি হলেন তিনি। ডক্টররা দুটো নিশ্চিত মৃত্যুর পরিবর্তে একজনকে বাঁচানোর সিদ্ধান্ত নিলেন। 4 বছর আগে আমি জেনি মমের মেয়ে বোন বেরো নিয়েছি। আমার ব্লাডের ডিএনএ জেনি মমের সাথে ম্যাচ করবে, এটাই স্বাভাবিক। ভাইয়া স্যাম্পল নেবার সময় আমাকে চুল দিতে বলেছিল, তা করিনি আমি। ইচ্ছে করে ব্লাড স্যাম্পল দিয়েছি, কেননা চুলের ডিএনএ আমার নিজের। ওটা হুবহু ভাইয়ার ডিএনএর সাথে ম্যাচ করতো। আমি স্নিগ্ধতা জানলে ভাইয়া দুর্বল হয়ে পড়তো, ভেঙে পড়তো। তুমিও আবার ডিআইডি রিপোর্ট আদালতে পেশ করার সময় সুযোগ পেতে। তখন আর যাই হোক, তোমরা দুজন আমার ফাঁসি হতে দিতে না, যে কোনো মূল্যে বাঁচিয়ে নিতে আমায়। কিন্তু আমি সেটা চাইনি সারা। এই সুন্দর পৃথিবী আমার কাছে বিস্ময় হয়ে উঠেছে। ক্লান্ত আমি অন্যায়ের সাথে লড়তে লড়তে, অন্যায় করতে করতে ক্লান্ত আমি। তোমার প্রেম হয়তো আমায় আগলে রাখতে পারতো, কিন্তু এই এতগুলো খুনের দায় আমায় বাঁচতে দিত না সারাফ। আমার পারিপার্শ্বিক কখনোই স্বাভাবিক হতো না, তাই মৃত্যুকেও শ্রেয় মনে করলাম। আমি চেয়েছিলাম আমার মৃত্যুকে কারো শোক না থাকুক আমার মৃত্যুতে। তোমার, ভাইয়া, নীলাভাবি, স্বপ্নীল, আশ্রম, কারোর না। এই পৃথিবীর কাছে উমু হয়েই বিদায় নিতে চেয়েছিলাম। চাইনি 17 খুনের দায়ে ফাঁসিতে ঝোলা মেয়েটা উমু নয়, স্নিগ্ধতা এমনটা যেটা ভাইয়া কষ্ট পাক। আমার মৃত্যুতে আর কেউ আফসোসে থাকুক, এটা আমি চাইনি, কিন্তু তুমি সেটা হতে দিলে না। সবার একই প্রবাহে না থেকে তুমি বিপরীতে চললে। তোমার ভালোবাসা তোমায় এতটাই শক্তিশালী আর আমায় এত বেশি দুর্বল করে দিল যে একমাত্র তোমার কাছে আমি এই স্বীকারোক্তি রেখে যাচ্ছি, অন্য কারো কাছে না। তাই সত্যিটা জানার পরেও সবটা অগোচরে রেখো সারাফ। যত যাই কিছু হোক না কেন, আমার স্নিগ্ধতা হওয়ার সত্যিটা কাউকে বলো না। জানি আমার অনুপস্থিতি তোমার জন্য যন্ত্রণার, কিন্তু আমার চাওয়া এমন যন্ত্রণা আর কারো না হোক। মানসিক অসুস্থতা আর অপরাধের শাস্তি, এই দুয়ের মাঝের দণ্ড শেষ করো সারাফ। পৃথিবী জানুক অপরাধীর অপরাধ সবসময় অপরাধ নয়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। হয়তো এত কথা বলার সুযোগ আমাদের সামনাসামনিও হয়নি, তাই না? জানো সারাফ, নিজের উপর প্রচুর করুণা হচ্ছে আমার। তোমাদের আঘাত করার দায়ে পরকালে বেহেস্ত পাবো না আমি, কিন্তু তুমি, ভাইয়া, নীলাভাবি, স্বপ্নীল, সবাইকে নিয়ে এই পৃথিবীটা আমার জন্য বেহেস্ত হতে পারতো। হলো না। বরং যখন তুমি এই অনেক কথার চিঠিটা পড়ছো, আমি ততক্ষণ এই সুন্দর পৃথিবী থেকে দূর, তোমার থেকে দূর, অনেক দূর। স্নিগ্ধতা হয়ে আমি তোমায় স্নিগ্ধ সিক্ত করতে পারিনি সারাফ। আমার স্পর্শে তুমি কেবল কলঙ্ক স্নাত হয়েছো। তাই যদি সম্ভব হয়, জীবনের স্নিগ্ধতা নামক এই কলঙ্কিত অধ্যায়কে ভুলে যেও। তুমি ভুলে যেও কাউকে ভালোবেসে তুমি দিক বিদিক হারিয়েছিলে।
কেউ একজন তোমায় ক্ষত বিক্ষত করে চির নিদ্রায় শায়িত হাজারো অপরাধের মাঝে কেউ তোমার ভালোবাসাকে ছেড়ে যাবার মতো পাপ করেছে, যার কোনো ক্ষমা হয় না। ক্ষমার অযোগ্য সেই কলঙ্কিনীকে ভুলে যেও সারাফ, ভুলে যেও। পরিশিষ্টে আমি তোমায় ভালোবাসি সারাফ। স্নিগ্ধতার জীবনের এই স্নিগ্ধতম পুরুষকে শেষবারের মতো স্নিগ্ধ সিক্ত ভালোবাসা, ইতি স্নিগ্ধতা। সারাপ মেঝেতে বসে পড়ে, ওর চোখ থেকে জল গড়ায়, হাত থেকে পড়ে যায় কাগজগুলো। ঝাপসা চোখের পাতায় ভেসে ওঠে সেদিন বৃষ্টিতে দাঁড়িয়ে সাইফের করা স্মৃতিচারণ। স্নিগ্ধতার চেহারাটা বদ্ধ কালকুটুরিতে কল্পনায় শুভ্র পরীর মতো পা ফেলছে সে, হাতে হাত করা, অথচ ঠোঁটে হাসি, টানা টানা চোখের তারায় অদ্ভুত খুশি। সারা পাশের সেন্টার টেবিলে থাকা কাচের গ্লাস মুঠো করে নেয়, এতটাই শক্তিতে যে গ্লাস ভেঙে কাচ ওর হাতে ঢুকে পড়ে। আর ও এক দৃষ্টিতে তাকিয়ে ফ্লোরের রক্তস্রোতের দিকে। ওর জল ভরা চোখ জোড়া স্পষ্ট দেখেছে। স্নিগ্ধতা এক পা দুপা করে ফাঁসির মঞ্চের দিকে এগোচ্ছে। মঞ্চে ওঠার পর স্নিগ্ধতার সামনে ঝুলানো ফাঁসির দড়িটা পরখ করে নেয়। ওর পাশের এক পুলিশ চোখের পানি মোছে। এত সুন্দর একটা প্রাণকে ফাঁসির সামনে দাঁড়াতে দেখে তার কলিজাও মুচড়ে ধরে হয়তো। সে স্নিগ্ধতাকে ধরা গলায় শোধায়, শেষ ইচ্ছে? স্নিগ্ধতা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। ওর হাসি মুখটা দেখে আবারও ভদ্রলোকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভব হয়। অথচ সে মেয়ে তার অচেনা, 17 খুনের আসামি। স্নিগ্ধতা তেমনই মিষ্টি হাসি বহাল রেখে হাতের ডানে তাকালো। সেখানে দাঁড়ানো সাইফ, স্থির হয়ে আছে ও। কেসের দায়িত্বরত পুলিশ বলে ওকে ওখানেই থাকতে বলা হয়েছে। স্নিগ্ধতা ভিক্ষুকের মতো করে বলল, শেষবারের মতো টুকিকে একটু আদর করে দেবে ভাইয়া? সাইফ তৎক্ষণাৎ চোখ তুলে তাকালো ওর দিকে। স্নিগ্ধতার আবদার যেন ওকে ছিন্ন ভিন্ন করে দেয়। সিনিয়র অফিসার ইন্সপেক্টর আফজালের দিকে তাকালো ও। সেও মাথা উপর নিচ করলেন। সাইফ কোমর থেকে রিভলভার খুলল, মাথার টুপিটাও খুলে পাশের জনের হাতে ধরিয়ে দিল। তারপর স্নিগ্ধতার কাছে গিয়ে দাঁড়ালো। ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, টুকে। স্নিগ্ধতা ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে, হাউমাউ করে কাঁদতে থাকে। সাইফ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়। গত দুদিনের যন্ত্রণায় ওর মনে হচ্ছে বুকের ভেতরটায় কতদিন এত শান্তি অনুভব হয় না, কতদিন ও এই ভাইয়ার ডাক শোনে না। ওর চোখের কার্নিশ বেয়ে জল গড়ায়। আস্তে ধীরে স্নিগ্ধতাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল ও, কিন্তু তৎক্ষণাৎ দুপা পিছিয়ে যায় স্নিগ্ধতা। সাইফ অবুঝের মতো করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রয়। তারপর নীরবে নেমে আসে মঞ্চ থেকে। সহকর্মীর কাছ থেকে রিভলভার ক্যাপ না নিয়ে রোবটের মতো পা ফেলে বেরিয়ে যায় ওখান থেকে। স্নিগ্ধতা চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। সে শ্বাসেরা ওকে যেন বলে, তোর পৃথিবীতে আসার কারণ ফুরিয়েছে স্নিগ্ধতা। আবারও হাসি ফোটে স্নিগ্ধতার চেহারায়। হাসি মুখে ফাঁসির দড়ির দিকে এগোয় ও। ওর সম্পূর্ণ মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়, গলার ফাঁসির দড়ি পরানো হয়। আফজাল সাহেব ঘড়ি দেখলেন, ঠিক 4টে বাজতেই হাতে ধরে থাকা লাল রুমালটা ফেলে দিলেন তিনি। জল্লাদের খুঁটির টানে স্নিগ্ধতার পায়ের নিচের অবলম্বন সরে যায়। ফর্সা পাজোড়া অবলম্বন খোঁজার জন্য ছটফটানি করতে থাকে। সে ছটফটানি সারাপের সহ্য হয় না। বাঁ হাতের কবজির নিচে গ্লাস ভাঙা কাজ দিয়ে কেটে স্নিগ্ধত অবধি লিখে ফেলেছে ও এতক্ষণে। শেষের আকারটা গভীরভাবে আশ্রে দিয়ে জীবনের ইতি টানতে উদ্যত হয় সারাপ। কিন্তু কাজ আরও জোরে ধরতেই ওর মনে পড়ল চিঠিতে ওর কাছে স্নিগ্ধতার শেষ চাওয়ার কথা, মানসিক অসুস্থতা আর অপরাধের শাস্তি। এই দুইয়ের মাঝে দ্বন্দ্ব শেষ করল সারাপ। সারাপ কাজ দিয়ে আঁচড় লাগায় হাতে, হাত পা ছেড়ে দিয়ে নিষ্প্রাণভাবে বসে থাকে মেঝেতেই। বাইরের নীল আকাশে সাদা মেঘের পেঁচো উড়ছে। ধরনী কি বিশুদ্ধ রূপ, কি স্নিগ্ধ রূপ। সারাপের পৃথিবীতে দোষী মানার জন্য সবাই ছিল, অথচ ওর স্নিগ্ধতার ঘেরা পৃথিবী ধূলিসাৎ করে দেওয়া এই বহুরূপী পৃথিবীর দোষারোপ করার কেউ নেই, কেউ না। 3 বছর পর অডিটোরিয়াম জুড়ে লোক সমাগম, তিল ধারণের ঠাঁই নেই। বড় অর্ধবৃত্তাকার স্টেজের মাঝে সোফায় বসে উপস্থাপক আর এক যুবক। তার পরনে সাদা শার্টের ওপর কালো ব্লেজার, শার্টের হাতা করুয়ে ভাঁজ দেওয়া। সামনের কাছের গোল সেন্টার টেবিলে দুজনের মুখের দিকে দুটো ক্ষুদ্র স্ট্যান্ড মাইক দাঁড় করানো।
অনুষ্ঠান শুরুর আওয়াজ আসতেই নড়ে চড়ে বসলো দর্শক। উপস্থাপক উত্তেজনা নিয়ে বললেন, হ্যালো বাংলাদেশ, চলে আসলাম আপনাদের সবার প্রিয় লাইভ শো নিয়ে, যার নাম কোয়েশ্চেন মার্ক। প্রশ্ন আপনার, উত্তর আমাদের। আর আজকে আমাদের কাছে উত্তরদাতা হিসেবে আছেন বর্তমানে সবচেয়ে আলোচিত আর্টিকেল রোগ নাকি অপরাধ। এর রাইটার সাবকনশাস মাইন্ডের সাহিত্যের এক অসাধারণ কম্বিনেশন তৈরি ডিআইডি অ্যান্ড সি এর পাবলিশার। দেশীয় মনোবিজ্ঞানীকে অন্যতম গবেষণায় পৌঁছে দেওয়া সফল সাইকোলজিস্ট, কনসালটেন্টিস্ট এবং কনসালটেন্টিস এই অবধি সবচেয়ে এগিয়ে থাকা মাইন্ড গেমার মিস্টার ইয়াকিন সারাফ। হাততালিতে মুখরিত হয় অডিটোরিয়াম। কুশল বিনিময় শেষে উপস্থাপক বুঝিয়ে দিলেন, শো মূলত এটাই, দর্শকের থেকে যে কেউ সারাফকে প্রশ্ন করবে আর সে উত্তর দেবে। প্রশ্ন পর্ব শুরুর আগে উপস্থাপক বললেন, প্রশ্নের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া স্যার, ডিআইডিএনসি এটা কি আপনার মিসেসকে নিয়ে লেখা? জি। সাইকোপ্যাথ থেকে অপরাধ, এমনটা কি আদৌ ঘটে? বহু ঘটে, ওয়েবে সার্চ করলেই পাবেন। সাইকো কিলার, সিরিয়াল কিলার এগুলোর উৎপত্তি এখানেই। আমরা তো মানসিক রোগীর লক্ষণ দেখে ধরতে পারি। সুস্থ মানুষও তো অপরাধ করে মানসিক রোগী সাজতে পারে যাতে তারা সাজা কম পায়। আপনার প্রশ্নের মাঝে আপনার প্রশ্নের উত্তর আছে, একই সাথে ভুল ধারণাও আছে। দুটো ঘটনা বলি। 99 নিউ ইয়র্কে একজন চলমান ট্রেনের সামনে এক মহিলাকে ধাক্কা দেয়। স্বাভাবিকভাবে আমাদের মনে হবে তাদের হয়তো কোনো শত্রুতা ছিল, অথচ সত্যি তো সেটাই। সে মহিলার সাথে তার কখনো দেখাও হয়নি। অভিযুক্তর কেবল সিজোফ্রেনিয়া ছিল। সেকেন্ড ওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রে 1982 সালে ঘটা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম হিংক্লি ট্রায়ালের ঘটনা। এই লোক তৎকালীন রাষ্ট্রপতি রোনাল্ড রিগানকে হত্যার চেষ্টা করেছিল। 4 জনকে গুলি করে আহত করেছিল, যেটা রাষ্ট্রদ্রোহের সমান অপরাধ। পরে প্রসিকিউশন খুঁজে পায় সে মূলত একটি মানসিক রোগে ভুগছিল এবং তার অপরাধমূলক কর্মগুলি সেই রোগের ফলাফল ছিল। এবার আসে আপনার প্রশ্নের জবাবে। প্রথম জনের ক্ষেত্রে প্রসিকিউশনকে অভিযুক্তর পুরনো রেকর্ডস দেখে অবজার্ভ করে তার রোগ সম্পর্কে জানতে হয়েছে। সে কিন্তু অসুস্থ সাজেনি, তবে ফৌজদারি বিচারে দ্বিতীয় জনকে সপক্ষে প্রমাণ পেশ করার সুযোগ দেওয়া হয়। তখন হিংক্লি বলে যে সে একটি মানসিক রোগে ভুগছিল এবং ওর অপরাধমূলক কর্মগুলি সেই রোগের ফলাফল ছিল। তদন্ত শুরু হয় আর প্রসিকিউশন তাকে অবজার্ভ করে। তার অতীতের রেকর্ড দেখে এসবের সত্যতা খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে ঠিক কী ঘটল? এত বড় অপরাধ যার কিনা ক্ষমা নেই, তবুও হিংক্লি নিজেই নিজের রোগ সম্পর্কে বলেছিল, যেখানে ও জানে ওর অপরাধ ঢাকার নয়। তো ব্যাপারটা এমন, এই যে অপরাধ করে মানসিক রোগী শাস্তি চাওয়া প্রসঙ্গ, এটা কখনোই ছিল না। এটা বলে কখনো পাওয়া সম্ভব না যদি না আপনি সত্যি মানসিক অসুস্থ হন। কারণ ওই যে প্রশ্নের প্রথম লাইন, মানসিক রোগী দেখলেই বুঝে যান অ্যাডেড। আপনার পুরনো ইতিহাসও প্রসিকিউশন জানতে চাইবে। ফলে তাদের বিচার ব্যবস্থা কি মানসিক অসুস্থ হলে শান্তি মকুফ হয়? না, বিচার ব্যবস্থা ভিন্নতর হয়। আর সেটা নির্ভরতা ঠিক কিসে, তার মানদণ্ড জটিল। নিউ ইয়র্কের ওই লোককে হত্যার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার সিজোফ্রেনিয়াকে বিন্দুমাত্র মূল্যায়ন করা হয়নি। বিচারকেরা সিদ্ধান্ত নিয়েছিল সে মানসিকভাবে অসুস্থ কিন্তু দোষী, কারণ সে তার কর্মের প্রকৃতি এবং অর্থ জানত। সে জানত যে তার কাজ ভুল ছিল, অথচ হিংক্লির কাজকে পাগলামো ধরা হয়। জুরি তাকে দোষী নয় বলে রায় দেয় এবং কারাগারের পরিবর্তে তাকে সেন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠায়। দুই ক্ষেত্রে দুই রকম। এই চিকিৎসা বনাম শাস্তির বিষয়টি ঠিক কিভাবে সুনিষ্পত্তি করা যেতে পারে, আপনার কি মত? আসলে চিকিৎসা করা বা শাস্তি দেওয়া, এই দ্বিধাদ্বন্দ্বের কোনো ব্যর্থহীন সমাধান নেই। চিকিৎসা মডেল এবং শাস্তিমূলক মডেলের মধ্যে সাধারণ সুযোগ হলো জননিরাপত্তা এবং বিপদ প্রতিরোধ। কানাডা, ইংল্যান্ড আদালতের আদেশের অধীনে রোগীকে চিকিৎসার সিদ্ধান্ত অনুযায়ী ছাড় দেওয়া হয়। শর্ত, অপরাধ করেছেন তবে ক্রিয়াকলাপের জন্য দায়ী ছিলেন না। সমস্যার মূল অসুস্থতা। তবে যদি ব্যক্তিটি অসুস্থ না হয়, বিপজ্জনক থাকে, তাহলে তাকে হাসপাতালে না, নন মেডিকেল কারাগারে পাঠানো হয়। আমার মতে চিকিৎসার ফলে যদি শাস্তিযোগ্য ব্যক্তি একটি সুন্দর জীবন পেতে পারে, একটু সুশৃঙ্খল নাগরিক হয়ে উঠতে পারে, দেন হোয়াই নট? তার মানে আপনি বলতে চাইছেন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি যারা অপরাধ করে তাদের শাস্তির পরিবর্তে মানসিক চিকিৎসায় রেফার করা উচিত। শুধরানোর সুযোগ দেওয়া, মানবিক মূল্যবোধ, এসব আমাদের দেশে কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ, বাস্তবে না। প্রতিরক্ষা বা নিরাপত্তার মতো চিকিৎসাও আমাদের মৌলিক অধিকার। ক্লাস 2 এর এই পড়া, সেকেন্ড ক্লাসের চাকরিতে এসে আমরা ভুলে যাই। আমার চাওয়া শুধু এইটুকুই,
রোগীর চিকিৎসার অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের মধ্যে যেন ভারসাম্য বজায় থাকে। জনগণের যেমন সুরক্ষার অধিকার আছে, একজন রোগীরও চিকিৎসা লাভের পরিপূর্ণ অধিকার আছে। দ্যাটস ইট। আবারও হাততালিতে মুখরিত হয় অডিটোরিয়াম। আরও কিছু প্রশ্ন জবাবে শো শেষ হয়। শারফ সামনের সেন্টার টেবিল থেকে ফোনটা হাতে নিল চলে আসবে বলে। উঠে দাঁড়াতেই একজন বলে উঠল, 3 বছর আগে জুমু সাইকোলিকে আপনার ডিআইডির পেশেন্ট স্নিগ্ধতা এহমান প্রমাণ করতে চেয়েছিলেন। আপনার রিসার্চের শুরু কি সেখানেই? ও স্নিগ্ধতা আহমাদ না, মিসেস স্নিগ্ধতা ইয়াকিন শারাফ। বুঝতেই পারছেন, শারাফের সবটার শুরু স্নিগ্ধতাই। থ্যাংক ইউ অল। শারাফ বেরিয়ে আসলো। প্রেস মিডিয়া জেকে ধরল ওকে 4 ভাস থেকে। ওর রিসার্চ পেপার সর্বোচ্চ আদালতে পাঠানো হয়েছে। শাস্তি নির্ধারণে মানসিক অসুস্থতাকে প্রসঙ্গ হিসেবে যোগ করা হয়েছে। সবাইকে পাশ কাটিয়ে গাড়িতে চড়ে বসে শারাফ। কিছুটা সময় ড্রাইভের পর কল আসে ওর ফোনে। নম্বর শারাফ হেসে ব্লুটুথে কল রিসিভ করে। ওপাশ থেকে আবির খুশ মেজাজে বলে ওঠে, কনগ্রাটস ডিয়ার, তোর আর্টিকেল তো। কংগ্রাটস ইউ টু। মাত্রই 60 টেক্সট করেছে, একসাথে 2 ছেলের বাপ হয়ে গেলে। হ্যাঁ, কংগ্রাচুলেশন। অনু কেমন আছে? আছে, দুজনেই ভালো। হসপিটালে আসছিস তো তুই? হ্যাঁ, কাল পৌঁছে যাবো পাক্কা। আরেকটু কথাবার্তা বলে শারাফ কল কাটলো। বুকের কোথাও একটা কিছুটা শান্তি। এই অধ্যায়ে কেউ তো আছে যারা ভালোবাসা নিয়ে ভালো আছে। ড্রাইভ করে পুলিশ স্টেশনে পৌঁছায় শারাফ। সাইফ ফাইলে লেখালেখি করছিল। শারাফ সোজা গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, নিউজে গেছেন মিস্টার আহমদ? চোখ তুলে তাকালো সাইফ। শারাফের চেহারায় এক অদ্ভুত উজ্জ্বল, অথচ স্নিগ্ধতার রূপী ইমুকে নিয়ে 3 বছর আগে সবচেয়ে পাগলামি ওই করেছিল। শারাফ দেখল সাইফের চোখ মুখ বসে গেছে। বোঝাই যায় ওর বুক জুড়ে কেবল হাহাকার। সাইফ বলল, অভিযুক্ত মানসিক অসুস্থ প্রমাণিত হলে শাস্তির পরিবর্তে চিকিৎসার নতুন আইন প্রণয়ন। তোমার এতদিনের উদ্দেশ্য সফল। 3 বছর আগেই ব্যাপারটা গুরুত্ব পেলে হয়তো। তুমি আজও ওকে স্নিগ্ধতা মানো? আপনি ওকে স্নিগ্ধতা মানেন মিস্টার আহমদ, নইলে আপনার মতো দৃঢ় পুরুষ একজন অপরাধীর অনুপস্থিতিতে এমন বিধ্বস্ত হয়ে যেত না। নীল কোথায় শারাফ? আপনার মেয়ে ভালো আছে। আর একমাত্র না দাঁড়িয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসলো শারাফ। ওখানে বেশিক্ষণ থাকলে নিজের উপর সম্মোহনী হারাবে ও। বেশি বলার অনুমতি নেই ওর। বলতে গেলে ও সাইফকে দোষারোপ শুরু করবে। হয়তো বলে দেবে সেদিন কেন ডিএনএ তার সাথে ম্যাচ করেনি। কিন্তু স্নিগ্ধতা থামিয়ে দিয়েছে ওকে। এত বড় সত্যিটা পুরো পৃথিবীর আড়াল করতে বলেছে। আবারও গাড়ি স্টার্ট দিয়ে শারাফ কল লাগালো কারো নাম্বারে। ওপাশে কল রিসিভ করে বলল, কনগ্রাটস শারাফ, মিস্টার আহমদ ভালো নেই নীলা। তার মেয়ে তার সাথে দেখা করতে চাই। যদিও আমি চাই না ওদের দেখা হোক, তবে উপরওয়ালা চাইলে সঠিক সময়ে তাদের দেখা হয়ে যাবে। সে অবধি তার আদর্শ নিয়ে একটু খারাপ থাকুক সে। কল কেটে যায়। শারাফ গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে স্বপ্নিলের দিকে তাকালো ও। রাতের আধারে ঢাকা পড়া শুনশান স্বপ্নিল। অথচ এই স্বপ্নিল 3 বছর আগেও সবসময় কল্লোলে মেতে থাকতো। স্বপ্নপুরীর মতো সবসময় কেবল ঝলমল করত। শারাফ ঠোঁটে হাসি ফোটায়। তারপর পরনের ব্লেজারটা খুলে বাঁ হাতে বাজিয়ে ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে সেজান সাহেব, নাহিদ সাহেব, তার মিসেস, শায়রি সবাই বসে টিভি দেখছে। শারাফ দেখলো ওটা ওরই রেকর্ডের লাইভ শো। লাইভ দেখার পর আবারও একই শো দেখিয়া স্বপ্নিলের আজন্মের ধর্ম। সবাই দেখলো মিসেস সেজান নেই সেখানে। রাত বেড়েছে বলে কোথাও একটা বসে শারাফের জন্য চিন্তা করছে। আর বাকি সব টিভিতে এত বেশি মনোযোগী যে শারাফ যে ভেতরে ঢুকেছে সেটাও খেয়াল করেনি কেউ। শারাফ মাথা নাড়িয়ে ডাইনিংয়ের দিকে এগিয়ে গেল। ব্লেজারটা চেয়ারে রেখে জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, 100 সর্বোচ্চ কয়বার দেখলে তোমাদের মন ভরে গাইজ? ওর গলার আওয়াজে সবাই ওর দিকে তাকালো। মিসেস সেজান কোত্থেকে যেন ছুটে আসলেন। শারাফ চেয়ারে বসে পানি খেতে খেতে ইশারায় বুঝলো, তুমি ডাইনিংয়ে বসো, আমি ওখানে আসি। মিসেস সেজান মানলেন না। এগিয়ে এসে ছেলের গা ঘেঁষে দাঁড়ালেন তিনি। কাতরতায় বললেন, এত রাত করে বাসায় ফিরিস না শারাফ, আমার চিন্তা হয়। প্রতিদিন রাত 8টার মধ্যে বাসায় ফিরিত। আজ কোর্টে গিয়েছিলাম, শো ছিল, একটু কনফারেন্সের সময় দিতে হয়েছে, তাই একটু দেরি হয়ে গেছে। কিন্তু তোমায় কল করে জানিয়ে দিয়েছিলাম তো যে দেরি হবে। তবু চিন্তা কেন করো বলো তো? নীলের সব স্বপ্ন, সব সুখ কোনো অদৃশ্য গহ্বরে তলিয়ে গেছে। আর কিছুই নেই আমার। তোর কিছু হলে
হ্যাঁ, সারা ভাইয়া ছাড়া তো কিছু থাকবে না তোমার। সে বাড়িতেই থাকে, তবুও সব আদর চিন্তা তাকে নিয়েই। আর একমাত্র মেয়েটা যে শুধু রংপুর মেডিকেলে পড়াশোনা করতে গেছে, তার কোনো চিন্তা নেই। সারাফ মিসেস সেজান পেছন ফিরে। শায়রি বেশ বিরক্তিমাখা মুখ করে বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। সারাফ নিঃশব্দে হেসে দেয়। মাত্র 3 বছরের ব্যবধানে এই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেল। শায়রি মায়ের দিকে এগিয়ে বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলো তো মা, আমাকে সত্যি ডাস্টবিনতে কুড়িয়ে পেয়েছিলে তোমরা, তাই না? না হলে নিজের সন্তানের মাঝে এমন বৈষম্য কি করে হয়? তোকে কুড়াতে গিয়ে বাবার সে সময় 12,000 টাকা ভর্তি হয়ে গেছে, সি সেকশন। আর তুই বলছিস তোকে কুড়িয়ে পেয়েছে, বৈষম্য হয়েছে? ডাক্তারটা হয়ে আগে বাবার টাকাটা শোধ কর, নইলে দেখবি বাবার সুপুত্র হিসেবে আমিই তোকে ডাস্টবিনের মালিক দেখে বিয়ে দিয়ে দিব। মিসেস সেজান কাঁদতে কাঁদতে মার লাগালেন সারাফকে। সারাফ হেসে মাকে জড়িয়ে ধরল। শায়রিকে চোখের ইশারায় ঠিক সময়টায় কথা বদলানোর জন্য আন্তরিকতাও বোঝালো। ততক্ষণে বাকি সবও উঠে এসেছে। প্রফেসর নাহিদ বললেন, তোর ডকুমেন্টারি অসম্ভব ভালো হয়েছে সারফা। মানসিক স্বাস্থ্য সচেতনতার শিরোনাম, এটা সত্যি সত্যি অনেক বছর একটা এফেক্ট করতে চলেছে আশা করি। থ্যাঙ্কস ছোট বাবা। মিসেস সেজান সরে দাঁড়ালেন। মিস্টার সেজান এসে সারাফের কাঁধে হাত রাখলেন। গর্ব ভরে বললেন, নাইট সাইকোলজিতে থাকলেও আমার তোমার সাইকোলজিতে পড়া নিয়ে শুরুতে অমত ছিল, কিন্তু আমি জানতাম তুমি যাই করো না কেন একদিন সফল হবেই। And you proud me right. Proud of you my son. Proud of you. সারাফ অশ্রু সজল চোখে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। আলিঙ্গন শেষে তাকে ছেড়ে সারাফ মিসেস নাহিদকে বলল, মুসু কোথায় বৌমা, ঘুমিয়ে গেছে? ও তো এত দ্রুত ঘুমায় না। মুসু চৌধুরী নিবাসে। চৌধুরী নিবাসে? কার সাথে গেল? আমি আর ভাবি মিলে আজ মেহরুনকে দেখতে গিয়েছিলাম। মেহরুন বারবার থাকতে বলছিল, আমাদের থাকার উপায় নেই বুঝে মুসুকে 2 দিন কাছে রাখতে চাইল। আমি ওকে না করতে পারিনি। সারাফ, কেমন আছে মেহু ভাবি এখন? বাবা মায়ের মুখের দিকে চেয়ে জোরপূর্বক হাসতে শিখেছে, তবে এখন অগ্নিলার জন্য বেশি চিন্তা করে। এতগুলো বছর পেরিয়ে গেল, তবু ওর সাথে কোনো রকম যোগাযোগ। সারাফ দৃষ্টি নামিয়ে নিল। মিসেস সেজান বললেন, অনেক তো হলো সারাফ, এবার তো বল অগ্নিলা কোথায়? আমরা জানি আর কেউ না জানলেও তুই ঠিকই জানিস ও কোথায়। মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর মনের অবস্থা ভাবলেই আমার শ্বাস রুদ্ধ লাগে। তাদের 2 মেয়েরই জীবন এভাবে। ওইদিকে সাইফের জীবনেও আর কিছু অবশিষ্ট নেই, সে তো তার জীবন সে নিজে বেঁচেছে মা। তুইও জানিস ও অগ্নিলার খোঁজ করেছে। লোকে বলে যে নিখোঁজ তার খোঁজ করা যায়, কিন্তু যে হারাতে চায় তাকে নাকি ফিরে পাওয়া যায় না। নীলাকে নিয়ে মিস্টার সাইফ দ্বিতীয় রাতে আটকে গেছেন, অথচ আমি বরাবর মেনে এসেছি খোঁজ করার যন্ত্রণার আগে ধরে রাখা শিখতে হয়। আর আমরা চাইলেই যে কাউকে ধরে রাখতে পারি। আমার জনকে দেখো না, সে তো কম চেষ্টা করেনি আমার থেকে দূরে যাবার। পেরেছে কি? পারেনি, আর পারবেও না, কারণ আমি তাকে আমার থেকে দূর হতে দেইনি, দেব না। জীবনের এই 2 মাত্র নারীকে নিয়ে পড়েছি মহাবিপদে। দেরি করে বাড়ি ফিরলে একজনের চিন্তা হয় আর আরেকজনের অভিমান হয়। তোমার চিন্তা তো নিষ্পত্তি করেছি, এবার দেখি আরেকজনের অভিমান ভাঙাতে পারি কিনা। আসছি। গুড নাইট। সারাফ অসম্ভব সুন্দর একটা হাসি দিয়ে বড় বড় পা ফেলে চলে আসলো ওখান থেকে। রুমের দরজায় এসে পুরো ঘরে চোখ বুলিয়ে নিল একবার। ওর দৃষ্টি আটকায় ব্যালকনিতে। রাতের ঘন কালো আধারের প্রভাব ব্যালকনিতে বিন্দুমাত্র নেই, কেননা কাচের দেয়ালের ওপারে শুভ্রতা ছড়িয়ে বসে আছে কেউ। হাতের ব্লেজারটা বিছানায় রাখলো সারাফ। আস্তে করে ড্রেসিং টেবিলের সামনে থেকে এক মুঠো নতুন রূপোলি চুড়ি হাতে নিল। এক হাতে শার্টের গলার কাছের বোতাম দুটো খুলতে খুলতে মুচকি হাসি ঝুলিয়ে ও এগোলো বারান্দায়। সারাফ যতটা অগ্রসর হয় সামনে সেই শুভ্র রমণী তত স্পষ্টতর হতে থাকে ওর চোখে। সাদা আনারকলি পরিহিত রমণী তার জামা ওড়নার মেঝেতে ছড়িয়ে কাচের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছে। তার ঘন কালো চুলের বেশি বাঁ দিকের কাঁধে, ঘাড় ফিরিয়ে চুলগুলো ওর চেহারাও ঢেকে রেখেছে কিঞ্চিত। 3-4 পা এগোতে মেয়েটার হাতের ছোট্ট ক্যানভাসটাও চোখে পড়ে সারাফের।
ক্রাঙ্কলিক রং তুলির আছড়র ওতে সারাফ এগিয়ে তার পাশে দাঁড়ালো। ওর পা দেখে এক দণ্ডের জন্য ক্যানভাসের তুলি থেমে যায়। বাহাতের সামনে চুলে আসা চুলগুলো কানে গুঁজে দেয় রমণী। দৃশ্যমান হয় তার পুরো চেহারা। কিছু না বলে আবারও ক্যানভাসের তুলি চালাতে থাকে সে। সারাফ হেসে ওর ঠিক পাশে বসে যায়। নিজের পায়ের মোজাচোরা ছাড়াতে ছাড়াতে পড়ে, এত অভিমান? আমি কি প্রতিদিন লেট করি? রমণী জবাব দেয় না। সারাফ চুরির মুঠো ওর কানের কাছে নিয়ে নাড়াতে শুরু করে। একটানা রিমিছিনি শব্দ শুনে সে পাশে ফেরে বিরক্তি ভাব নিয়ে বলে, জ্বালাচ্ছ কেন বলো তো? দেখছো না ড্র করছি? না, দেখছি না। ড্র করলে হাত নাড়ালে তোমার হাত থেকে চুরির আওয়াজ আসে। কই আজকে কোনো আওয়াজ আসছে না তো? তাহলে কিভাবে বুঝবো তুমি ড্র করছো? অভিমানী মনে চুরি সাজে না। তবে অভিমানে তোমাকে অলংকারের মতোই মানায় স্নিগ্ধতা। স্নিগ্ধতার অভিমানে গাল জোড়ায় নিমিষেই মিষ্টি হাসির ভাস পড়ে। চোখ নামিয়ে লাজুক হাসে ও। আর সারাফ মুগ্ধ চোখে চেয়ে দেখে সে হাসি। চুড়িগুলো মেঝেতে রেখে বলে, আর আমি অভিমানীকে সীমাহীন ভালোবাসি। তো অনুগ্রহ করে আমার ভালোবাসা মঞ্জুর করে আপনার অভিমানের রীতি টানুন বেগম সাহেবা, আমি ধন্য হয়ে যাই। স্নিগ্ধতা মুচকি হেসে চুড়িগুলো হাতে নিয়ে এগুলো দু হাতে পড়ে শিশুসুলভ খুশি হয়ে যায়। হাত নাড়িয়ে ঘুরিয়ে দেখতে থাকে চুড়ি। খুশিতে চকচক করতে থাকে ওর চোখ জোড়া। সারাপ দেখলো মেঝেতে পড়ে থাকা ক্যানভাসে ওর সেই কান ধরা ছবিটা। তফাৎ এতটুকুই, আগেরটা স্কেচ ছিল আর এটা রং তুলিতে আঁকা রঙিন ছবি। স্নিগ্ধতা চুড়ি দেখছে আর সারাফ ওকে। চুরির রিনঝিন শব্দ যেন বুক জুড়ে শান্তির হাওয়া ছড়িয়েছে। সারাফের চোখের মুগ্ধতা আর ঠোঁটের হাসি দেখে ঘরের দরজায় দাঁড়ানো মানুষগুলো বুক কেঁপে ওঠে। মিসেস সেজান শাড়ির আঁচলে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠেন। মুখ লুকান সেজান সাহেবের বুকে। শাড়ির চোখ বেয়ে টপ টপ করে জল গড়াচ্ছে। মিসেস নাহিদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে সারাফ কিনা সাইকোলজিস্ট অ্যান্ড মাইন্ড টপিকে দেশে বিদেশে হুল্লোড় তুলে দিয়েছে। সে নিজে এত বড় ভ্রমের শিকার। 3 বছর হলো এক অদৃশ্য সংসার জীবন পালন করছে সে। এক অস্তিত্বহীন মানবীর ভালোবাসায় সিক্ত সে। আর সে ভালোবাসা এতটাই বেশি যে ওর কল্পনায় বাস্তবেও কোনোরূপ জোর খাটাচ্ছে না। মিসেস সেজানের কান্নার বেগ বাড়ে। সারাপ ব্যতীত পুরো ঘরে কেউ নেই। ওর আনা চুড়িটা ওর সামনে মেঝেতে রাখা। ওগুলো হাতে পড়ার মতো কেউ নেই ওর জীবনে। স্নিগ্ধতার ফাঁসি হবার 3 বছর পেরিয়েছে। সে ঘটনার পর দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরেছে সারাপ। আর 5টা স্বাভাবিক মানুষের মতোই ওর জীবনযাপন। কেবল বদলায়নি স্নিগ্ধতার প্রতি ভালোবাসা। ও যেন আরও বেড়েছে। এমনভাবে বেড়েছে যে সারাপ ভাবতেই পারে না স্নিগ্ধতা মৃত। দিন শেষে যখন ও ঘরে ফেরে, একজন দায়িত্ববান স্বামীর মতো বউয়ের অভিমান ভাঙাতে ফুল চুড়ি হাতে করে ফেরে। প্রেমময় কথায় কেবল ওর চোখে দৃশ্যমান স্নিগ্ধতার মান ভাঙায়। এভাবেই চলছে। মিস্টার সেজান ভাইকে বললেন, কিছু করছিস না কেন নাহিদ? আমার ছেলেটা আর কতদিন এভাবে কষ্ট পাবে? সারপা তো কষ্ট পাচ্ছে না ভাই, এটাই ওর সুখ। স্নিগ্ধকে ভালোবেসে যাওয়ার পর জীবন ধর্ম সে অসুস্থ তাকে সুস্থ করার চেষ্টা করা যায়, কিন্তু ও তো স্নিগ্ধকে কল্পনা করেই বেঁচে আছে। সুস্থ হলে স্নিগ্ধা নেই জানলে ও তো তখনই। মিস্টার নাহিদ কথা শেষ করেন না। এক আঙুলে চোখের পানি মুছে চলে গেলেন ওখান থেকে। শায়রি চোখের পানি মুছে মাকে সামলালেও একে একে চলে গেল সকলে। স্নিগ্ধতার চুড়ি পরখ করতে করতে থেমে গেল এক সময়। হাসি গায়েব হয়ে অসহায়ের মতো করে তাকালো সারাফের দিকে। ছলছল চোখে চেয়ে বলল, তুমি জানো আমি নেই। তুমি আছো স্নিগ্ধতা, আর তুমিই থাকবে সারা জীবন। তোমাকে তো আমি জীবনের এই কলঙ্কিত অধ্যায় ভুলে যেতে বলেছিলাম সারাফ, আর তুমি কি করলে? তুমি সেই অধ্যায়কে নিজের পুরো জীবন বানিয়ে নিলে কেন? সারাফ চোখ মেলল। পাশে তাকিয়ে দেখে স্নিগ্ধতার চোখ বেয়ে জল গড়াচ্ছে। ওর খুব ইচ্ছে করছিল স্নিগ্ধতার গাল ছুঁয়ে সে অশ্রু মুছে দিতে, ওই কপালে চোখে ঠোঁটে আদর করতে। সারাফ সেটা করল না। ও জানে সেসবের সুযোগ নেই। শুধু নিজের ঠোঁটের হাসিটা বহাল রেখে বলল,
তোমাকে ভুলতে গেলে সেই মুহূর্তে আমার মৃত্যু হবে স্নিগ্ধতা। তুমি নেই ভাবলেই সেই মুহূর্তে শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়বো আমি, কিন্তু আমাকে বাঁচাতে হতো, তাই বাধ্য হয়ে এই পথ বেছেছি। তুমি আমার কাছে আছো এমনটা ভেবো না, তুমি আমার কাছে আছো এমনটা ভেবে নেওয়া, যেখানে কারোর কোনো হাত নেই, এমনকি তোমারও কিছু করার নেই। তুমি চাইলেও আমার ভাবনা থেকে দূর হতে পারবে না। স্নিগ্ধতা হার মানে, দৃষ্টি আকাশের দিকে তাকায় ও। পূর্ণ চাঁদের আলো পড়েছে ওর মুখে। সারাফ কেবল ওর মুখের দিকেই তাকিয়ে আছে। স্নিগ্ধতার মুখের উপর পড়া চাঁদের আলো কেমন কমে আসছে। আকাশের মেঘ বোধহয় ঢেকে দিয়েছে চাঁদকে। সারাফ নিঃশব্দে হাসলো, বলল, ওই আকাশের চাঁদটাও সবসময় আকাশে থাকে না, কিন্তু সারাফের মনের আকাশে তুমি চাঁদ হয়েছিলে, আছো, আর সবসময় থাকবে স্নিগ্ধতা। সারাফ তোমাকে আকাশের চেয়েও বেশি ভালোবাসে। স্নিগ্ধতার দৃষ্টি আকাশে, কাছে ও, অথচ ওর ঠোঁটে হাসি, কত সুখের হাসি, কতটা তৃপ্তির হাসি। হয়তো পুরো পৃথিবীর কাছে ও স্নিগ্ধতা নয়, এমো চাঁদের পরিবর্তে চন্দ্রকলঙ্ক, কিন্তু ও স্নিগ্ধতা, যে কিনা বরাবর সারাফের কাছে চাঁদের মতো প্রশংসিত, নন্দিত। সারাফের কাছে স্নিগ্ধতা চিরন্তন নন্দিত চন্দ্রকলঙ্ক।